উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহাদুল ইসলাম, প্রভাষক গণিত বিভাগ, মুন্সিরহাট প্রকৌশল ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ, চৌদ্দগ্রাম, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থীরা, একাদশ শ্রেণীর গত ক্লাসে আমি একটি ওরিয়েন্টেশন ক্লাস নিয়েছিলাম গণিত বিষয়ের উপরে। সেই ক্লাসে আমি আলোচনা করতে চেষ্টা করেছিলাম উচ্চ মাধ্যমিক উচ্চতর গণিত বিষয়ের কিভাবে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে। তো তারও কিছু সংক্ষিপ্ত আলোচনা করে আমি আজকের অধ্যায়ে চলে যাব। আমি গত ক্লাসে আলোচনা করতে চেষ্টা করেছি তোমাদের প্রশ্নগুলি দুটি বিভাগে আসবে, প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে দুটি করে যে কোনো 5টি প্রশ্নের উত্তর তোমাদেরকে খাতায় লিখতে হবে। আমি তোমাদের সাথে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তো ক বিভাগ, খ বিভাগ, এই দুটি বিভাগের আবার দুটি করে টপিকস বিদ্যমান। তো ক বিভাগে তোমাদের টপিকস গুলো হচ্ছে বীজগণিত ও জ্যামিতি। তো আমি চেষ্টা করেছি কোন কোন অধ্যায়গুলো তোমাদের বীজগণিতের অন্তর্ভুক্ত এবং কোন কোন অধ্যায়গুলো তোমাদের জ্যামিতি পার্টের অন্তর্ভুক্ত। তো আরেকটি বিভাগ হচ্ছে খ বিভাগ, ওইটার টপিকস হচ্ছে ত্রিকোণমিতি ও ক্যালকুলাস। তা আমি তোমাদেরকে প্রথম ক্লাসে চেষ্টা করেছি ত্রিকোণমিতির কোন কোন অধ্যায়গুলো আছে এবং ক্যালকুলাসে কোন কোন অধ্যায়গুলো আছে। তো তোমরা যখন একাদশ শ্রেণীর বইটা শুরু করবা, অঙ্ক করা শুরু করবা, তোমরা তখন এই 4টি টপিকসের উপর ভিত্তি করে তোমাদের পড়াশোনাটা শুরু করবা। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি ত্রিকোণমিতি টপিকস নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতির সবচেয়ে সহজ যে পাঠ, তোমাদের একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীর সবচেয়ে সহজ একটি পাঠ হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তো ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, তাহলে তোমাদের নিচের ক্লাসে যদি আমি একটু আলোচনা করি যে তোমরা ত্রিকোণমিতি বলতে 6টি কোণের অনুপাত তোমরা জানো। অর্থাৎ আমি যদি এদের মেনশন করি তাহলে দেখা যাবে সাইন, সাথে তোমাদের কোণের পরিমাপটা অর্থাৎ থিটা, তোমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা, সেক থিটা, এই অনুপাতগুলো সম্পর্কে তোমাদের একটা ধারণা আছে। এবং তোমাদেরকে নিচের ক্লাসে আমাদের সম্মানিত স্যারগণ তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছিলেন যে সাইনের অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ। তোমরা অবশ্যই জানো এই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমি আলোচনা করছি। এখন তোমরা বলো তো এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত কোন ত্রিভুজ নিয়ে, অর্থাৎ কোন ত্রিভুজটি নিয়ে তারা মূলত কাজ করে। তো ত্রিকোণমিতি, তোমরা যে বিষয়টা এটা ত্রিগুণমিতি অর্থাৎ 3 কোণের অনুপাত, ত্রিকোণমিতিক অর্থাৎ 3 কোণের অনুপাত। এখন সেই 3 কোণ বিশিষ্ট ত্রিভুজটা কোন ত্রিভুজের অন্তর্গত? অবশ্যই তোমরা জানো সমকোণী ত্রিভুজের অন্তর্গত। সমকোণী ত্রিভুজ নিয়ে এই 6টা অনুপাত কাজ করে। 6টা অনুপাতের মধ্যে তারা যদি তুমি 3টা মোটামুটি ভালো আত্মস্থ করতে পারো, বাকি 3টা তুমি অটোমেটিকই তুমি পারবা। তো প্রথম 3টা যদি আমরা আলোচনা করি,
সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। সাইন থিটা, এটা আলোচনা করার আগে আমরা যদি ত্রিভুজে চলে যাই, আমি যদি এখানে একটু লিপিবদ্ধ করি ত্রিভুজটি সম্পর্কে। আমরা যদি ত্রিভুজটি এখানে একটু স্কেচ করি, যদিও আমি হাতে আঁকতেছি, তোমরা এটা সমকোণী ত্রিভুজ হিসেবে বিবেচনা করবে। তো এই ত্রিভুজটির ক্ষেত্রে আমরা যদি একটু নামকরণ করি, এটা যদি আমরা এ দেই, এটাকে যদি আমরা বি দেই, এটাকে যদি আমরা সি দেই, তাহলে বলতে পারি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন আমরা যদি একটু নিচের ক্লাসটা রিভিউ করি, তাহলে সমকোণের বিপরীত বাহুটিকে বলা হবে অতিভুজ। সমকোণের বিপরীত বাহুটাকে বলা হবে অতিভুজ। অর্থাৎ আমরা বলতে পারি এখানে এসি হচ্ছে অতিভুজ। যেহেতু সমকোণী ত্রিভুজটি কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা এই বিকে যদি আমরা লম্ব ধরি, তাহলে আমরা বিসি কে আমরা ভূমি ধরতে পারি। তো অনেকের ধারণা লম্ববুত দণ্ডায়মান অবস্থায় থাকে, সেই কারণে আমরা এই বিকে নিছি। না, তুমি যে কোনো একটাকে, অর্থাৎ আমি যদি এখানে মেনশন করি সি কোণটাকে, যদি আমি একটু মেনশন করি, এইভাবে একটা চিহ্ন দিয়ে দেই, তাহলে আমরা এক্ষেত্রে এ বিটাকে আমরা লম্ব হিসেবে ধরব। আবার একে যদি আমরা, এই কোণটাকে যদি আমরা এইভাবে চিহ্নিত করি, তাহলে আমরা বিসি কে আমরা লম্ব ধরব। তো আশা করি তোমরা এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছ। যাই হোক, এখন নিচের ক্লাসে আরেকটু ধারণা দিই তোমাদেরকে। সাইনের জন্য আমরা কি করেছিলাম? সাইন, আমরা এখানে একটা থিটা দিয়ে দেই, দেখা যাক থিটা যদি দিয়ে দেই, থিটার জন্য আমরা কি করেছিলাম বলতো? লম্ব বাই অতিভুজ। আমরা লিখেছিলাম এবি বাই এসি। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। কস থিটা হচ্ছে ভূমি বাই, অর্থাৎ বিসি বাই এসি। ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ এবি বাই বিসি। অর্থাৎ এগুলা সম্পর্কে আমাদের মোটামুটি একটা ভালো ধারণা আছে। তো তোমরা জানো সাইন থিটাটাকে উল্টালে, অর্থাৎ এসি বাই এবি করলে আমরা পাই কোসেক থিটা। কস থিটাকে উল্টালে আমরা পাই সেক থিটা। ট্যান থিটাটাকে উল্টালে আমরা পাই কট থিটা। আশা করি এই সূত্রগুলো সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা আছে। তো এগুলা নিয়ে একটু আলোচনা করলাম। তো আমরা যদি যাই হোক, আমরা যদি এখন নিচের ক্লাসগুলা থেকে আমরা এখন আজকের যে আমাদের অধ্যায় আছে ত্রিকোণমিতিক অনুপাত, তো আমরা শুরুতে অনুপাতগুলা সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা নিয়েছি, যেগুলো আমাদের নিচের ক্লাসে আমরা একটু ভালোভাবে জেনেছি। তো তোমাদের ত্রিকোণমিতি অধ্যায়ের এই চ্যাপ্টারটা হচ্ছে সবচেয়ে বেসিক
এবং এই চ্যাপ্টারটা থেকে আমরা শুরু করব। তো তোমরা মূলত এই বইটিকে 4টা টপিকে বিভক্ত করে পড়বা এবং এই 4টা টপিকের মধ্যে একটা টপিক হচ্ছে ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতির বেসিক অধ্যায়টা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তোমরা তোমাদের বইয়ের 6ষ্ঠ অধ্যায়ে তোমরা এই লেসনটা তোমরা দেখতে পারবা। তো আমরা যদি একটু বেসিক ধারণার জন্য, তোমরা জানো তোমাদের কিন্তু অবজেক্টিভের জন্য 25 মার্কস আছে, সাবজেক্টিভের জন্য অর্থাৎ সৃজনশীলের জন্য তোমাদের 50 মার্কস, ব্যবহারিক 25 মার্কস। তো তোমাদের একটু যদি তোমরা অবজেক্টিভে ভালো করতে চাও তাহলে তোমাদেরকে একটু বেসিক ধারণা সম্পর্কে নিতে হবে তোমাদেরকে। ত্রিকোণমিতিক, এখানে দেখো একজন ব্যক্তির ছবি আছে, তিনি হচ্ছেন হিপারকাস, তার জন্ম 1990 খ্রিস্টাব্দ। তার দেখো আমি আবিষ্কারটা সম্পর্কে দেখি যে প্রথম ত্রিকোণমিতিক সারণী প্রণয়ন করে আর্ক এবং কর্ড সিরিজের মান নির্ণয় করেন, এই জন্য তাকে ত্রিকোণমিতির জনক বলা হয়। আমি কিন্তু প্রথম ক্লাসে তোমাদের সাথে আলোচনা করতে পারি নাই যে গণিতের জনককে। গণিত যেহেতু একটা বিশাল এক সমুদ্র, বিভিন্ন অনেকগুলা টপিকস নিয়ে গণিত গঠিত, অর্থাৎ গণিতের একক কোনো জনক নেই। তো এই কারণে দেখো তো যে ত্রিকোণমিতি একটা গণিতের পার্ট, বীজগণিত গণিতের একটা পার্ট, জ্যামিতি গণিতের একটা পার্ট, ক্যালকুলাস গণিতের একটা পার্ট। তো এই কারণে এই বিভিন্ন পার্টের এক একটা পার্টের এক একজন জনক রয়েছেন। এই তাদের প্রত্যেকের যে থট, যে চিন্তা ভাবনা, সবগুলা একত্র করে গণিতের বিষয়ে আবির্ভাব বা সৃষ্টি, যার কারণে গণিতের একক কোনো জনক নেই। তবে গণিতকে বলা হবে বিজ্ঞানের ভাষা। তোমরা হয়তো শুনে থাকতে পারো গণিত কি যেন বলে, পদার্থ বিজ্ঞান হচ্ছে, মানে এক একটা সাবজেক্টকে বলা হয় যে বিজ্ঞানের বাবা বা বিজ্ঞানের মা, এই ভ্যারাইটিস তোমরা শুনে থাকতে পারো। কিন্তু গণিত হচ্ছে বিজ্ঞানের ভাষা, অর্থাৎ বিজ্ঞানে কোনো কিছু করতে গেলে গাণিতিক পরিমাপটা অপরিহার্য, এই কারণে গণিত হচ্ছে বিজ্ঞানের ভাষা। কিন্তু গণিতের একক কোনো জনক নেই, কিন্তু অনেকের অবদানের সমন্বয়ে গণিত গঠিত হয়েছে বিধায় গণিতের কোনো জনক নেই। যাই হোক, এখানে আমরা পড়ব, আমরা আজকে একটা ধারণা নিলাম ত্রিকোণমিতির জনক হচ্ছে হিপারকাস। তো এখানে যদি আমরা একটু পড়ি, ত্রিকোণমিতি গণিত শাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা। গ্রিক গণিতবিদ ও জ্যোতির্বিদ হিপারকাস এই শাখার আবিষ্কার করেন। এই গুরুত্বপূর্ণ শাখার বহুবিধ ব্যবহার বিজ্ঞানের বহু শাখা উন্নয়ন সহায়ক হয়েছে। যাই হোক, এখন ইংরেজি শব্দ তোমরা নিচের ক্লাসে পড়েছিলা যে 3 কোণের পরিমাপ, ত্রিকোণমিতিক অনুপাত, হ্যাঁ, আর ত্রিকোণমিতি কেউ তোমরা পড়ে আসছো 3 কোণের অনুপাত। তো এখানে দেখো ইংরেজি শব্দ ত্রিকোণমিতি শব্দটি দুটি গ্রিক শব্দ ট্রিগন, যার অর্থ হচ্ছে 3 কোণ, এবং ম্যাট্রন, যার অর্থ হচ্ছে পরিমাপ। তোমরা নিচের ক্লাসে যা পড়ছো তাই এখানে উল্লেখ করছে, গ্যাস সমন্বয় গঠিত। প্রাথমিকভাবে ত্রিকোণমিতি ত্রিভুজের পরিমাপের জন্য ব্যবহৃত হয়েছে। অন্যভাবে বলা যায় ত্রিভুজের বহু কোণ ও ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য ত্রিকোণমিতি ব্যবহৃত হয়েছে। পরবর্তীতে ধনাত্মক কোণ, ঋণাত্মক কোণ তথা অন্য অনেক শাখায় বহু সমস্যা সমাধানের জন্য এর ব্যবহার উল্লেখযোগ্য। তোমরা এখন শুধু আমার এই রিডিং পড়াটা থেকে দুইটা জিনিস তোমরা মাথায় নাও, একটা হচ্ছে ধনাত্মক কোণ আর একটা হচ্ছে ঋণাত্মক কোণ। ধনাত্মক কোণটা কি জিনিস, ঋণাত্মক কোণটা কি জিনিস, এটা আমরা সামনে আমাদের অনেক টপিক থাকবে, অনেক ক্লাস থাকবে, আমরা ওই ক্লাসে এগুলো আলোচনা করব। তোমরা আপাতত শুধু দুইটা শব্দ মাথায় রাখো যে ত্রিকোণমিতি যে ত্রিভুজ নিয়ে আলোচনা করে, এই ত্রিভুজ নিয়ে যেহেতু আলোচনা করে সেহেতু ত্রিভুজ তো 3টা কোণ। তো এখানে একটা টপিক আসছে যে ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ, হ্যাঁ। তো এগুলা নিয়ে আমি সামনে আলোচনা করব। তারপর এখানে কি লেখছে দেখো, বিজ্ঞান ও প্রকৌশলীর
বিভিন্ন শাখা ছাড়াও বিশ্লেষণী জ্যামিতি ও বিশ্লেষণী গণিত ত্রিকোণমিতির ভিত্তির উপর প্রতিষ্ঠিত। বায়োটেকনোলজি, ভিডিও গেমস ও কম্পিউটার গ্রাফিক্সের ব্যাপক আকারে ত্রিকোণমিতিক ব্যবহার রয়েছে। যাই হোক, এগুলো আমরা এর অ্যাপ্লিকেশন সম্পর্কে আমরা পরে অনেক ধারণা আমরা লাভ করব, তোমরা এগুলা বুঝতে পারবা। হ্যাঁ, তো আমরা এখানে মোটামুটি ত্রিকোণমিতির বিষয়টা সম্পর্কে হালকা একটা ধারণা নিয়েছি, যদিও এগুলা তোমরা নিচের ক্লাসেও তোমরা কমপ্লিট করতে পেরেছো। তো আসো আমরা আজকের ক্লাসটা সম্পূর্ণ বেসিক একটি ক্লাস নিব, তারপরে ক্লাস থেকে আমরা কিছু অঙ্ক করাবো। তোমাদেরকে আগে আমি বলতে চেষ্টা করেছি যে ত্রিকোণমিতির অধ্যায়ের এই চ্যাপ্টারটা হচ্ছে খুবই সহজ একটা অধ্যায়। তো তোমার আজকের ক্লাসটা শুধু আমার ক্লাসটা তোমরা একটু শুনলে বা উপভোগ করলেই তোমরা আশা করি এটা বুঝতে পারবা যে এটা তো কঠিন ক্লাস না। তো ত্রিকোণমিতিক কোণ, তো এইটার জন্য আসো জ্যামিতিতে কোণের ধারণা সীমাবদ্ধ, এই কথাটার মানেটা কি? এই কথাটার মানেটা হচ্ছে, তোমাকে যদি কোণ বলি, এই যে তোমরা জানো সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, একান্তর কোণ, বিপ্রতীপ কোণ, অনুরূপ কোণ ইত্যাদি কিছু সীমিত সংখ্যক কোণের পরিমাপ সম্পর্কে তোমাদের ধারণা আছে, যেগুলো তোমরা যেমন নিচের ক্লাস 5, 6, 7, 8, 9, 10 ইত্যাদি ইত্যাদি গণিত বিষয়ে তোমরা এই কোণগুলো সম্পর্কে তোমরা শিখে এসেছো। কোনটাকে সূক্ষ্ম কোণ বলে, বা কোনটাকে সমকোণ বলে, বা কোনটাকে কি বলা যায় একান্তর কোণ বলে, কোনটাকে বিপ্রতীপ কোণ বলে ইত্যাদি। তার মানে জ্যামিতিতে কোণের ধারণা সীমাবদ্ধ, এই কথার অর্থ তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ জ্যামিতিক ধারণায় এখানে আমরা যদি লক্ষ্য করি, ধারণায় কোণ সর্বদাই ধনাত্মক। জ্যামিতিক ধারণায় কোণ সর্বদাই ধনাত্মক। এখন কোণ সর্বদাই ধনাত্মক, ঠিক আছে, ধরে নিলাম কোণ সর্বদাই ধনাত্মক। আমরা যদি দেখো যে কোনো একটা এভাবে আমরা একটা রেখা টানলাম, হ্যাঁ, তো এই রেখা টানার জন্য দেখো আমরা যদি এখান থেকে এখানে যাই 90 ডিগ্রি পজিটিভ, আবার যদি আমরা এইখান থেকে এখানে যাই 180 ডিগ্রি পজিটিভ, আবার এখান থেকে ঘুরতে 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 এখানে যাই 270 ডিগ্রি, তাও পজিটিভ। আমি আলোচনা করব কেন পজিটিভ, তোমরা একটু মনে রাখো। আমি এখান থেকে ঘুরতে 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 যেতে 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 এখানে আসলাম 360 ডিগ্রি। অর্থাৎ দেখো তো, এই যে রেখা থেকে শুরু করে আবার এই রেখায় ফিরে আসছে, তো 360 ডিগ্রি। তো আমরা যে কোণ, এই যে এখানে 0 হতে 360 ডিগ্রি, এরই মাঝে কত অসংখ্য ভাগে তোমরা ভাগ করতে পারো। এখানে যদি একটা দাগ টানো, হতে পারে যদি কোনো পরিমাপে 45 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, হ্যাঁ, 70 ডিগ্রি হতে পারে, বা 90 ডিগ্রির উপরে 120 ডিগ্রি, তোমরা অসংখ্য ভাগে ভাগ করতে পারো। তো বেসিক্যালি কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে আমরা এইটাকে আমরা ধরবো আর কি, হ্যাঁ, অনুভূমিক বরাবর রেখাটা উলম্ব রেখা বরাবর। তো অনুভূমিক রেখা থেকে উলম্ব রেখা পর্যন্ত যদি যায় তাহলে এটা 90 ডিগ্রি, আবার যদি এটা অনুভূমিক রেখা থেকে চলে যায় 180 ডিগ্রি, আবার যদি নিচে উলম্ব রেখার সাথে মিলে যায় তাহলে 270 ডিগ্রি, আবার যদি এটা এর সাথে মিলে যায় তাহলে অনুভূমিক রেখার সাথে মিলে যায় 360 ডিগ্রি। তো এতটুকু জায়গা তোমরা বুঝতে পারছো, এর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু ত্রিকোণমিতিতে একটি রশ্মির অবিরাম ঘূর্ণনের ফলে যে কোনো মানে কোণ উৎপন্ন হতে পারে, এটা এতটুকু পর্যন্ত ঘুরছে। এখন কোন একজন শিক্ষার্থী বলে, স্যার না আমি এতটুকু পর্যন্ত ঘুরবো না, আমি আরো কয়েকবার ঘুরবো,
হ্যাঁ গুঁড়ো 2 into 360 ডিগ্রি, হ্যাঁ আরো গুঁড়ো 360 ডিগ্রি, আরো গুঁড়ো 4 into 360 ডিগ্রি, আরো গুঁড়ো 5 into 360 ডিগ্রি। অর্থাৎ তুমি ইচ্ছা মতো তুমি এখানে তুমি ঘুরাইতে পারো। এই ঘূর্ণনটাই আমাদের মূলত এই অধ্যায়ের কাজ। হ্যাঁ, এই ঘূর্ণনটাই আমাদের এই অধ্যায়ের মূলত কাজ। তো এতটুকু জায়গা তোমরা বুঝতে পেরেছো। তার মানে আমাদের মূলত একবার ঘোরাটা হচ্ছে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ। এখন 360 ডিগ্রি একবার, দুইবার, তিনবার, 360 ডিগ্রি 4 বার, 360 ডিগ্রি 5 বার ইত্যাদি তুমি যত হাজার বার ইচ্ছা তত হাজার বার ঘুরবা। অর্থাৎ আমি যদি তোমাদেরকে বলি 720 ডিগ্রি, তার মানে সে এই যে উলম্ব রেখা অনুভূমিক রেখা সহ কেন্দ্র করে সে দুইবার ঘুরছে। এই 360 ডিগ্রি, এই 720 ডিগ্রি, সে দুইবার ঘুরছে। আশা করি এতটুকু জায়গা তোমরা বুঝতে পেরেছো। কিন্তু ত্রিকোণমিতিতে একটি রশ্মি অবিরাম ঘূর্ণনের ফলে যে কোনো মানের কোণ উৎপন্ন করতে পারে। তো তোমরা অনেক সময় বইয়ে পাবা 5000 ডিগ্রি, হতে পারে 3250 ডিগ্রি, হতে পারে 5530 ডিগ্রি, হতে পারে হ্যাঁ যে 10020 ডিগ্রি ইত্যাদি হতে পারে। অর্থাৎ এটা কিভাবে, যে একবার ঘুরলে 360 ডিগ্রি, তো 5000 ডিগ্রি যদি হয় তো এটা 360 দিয়ে ভাগ করলে যতবার ততবার সে ঘুরছে। আশা করি এটাও তোমরা ধরতে পেরেছ। তো তারপরে কি লিখছে এখানে, রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ধনাত্মক কোণ। একটু আগে আমি তোমাদেরকে মনে রাখতে বলছিলাম যে ধনাত্মক কোণ, ঋণাত্মক কোণ। তোমরা তো জানো ঘড়ি কিভাবে ঘুরে। হ্যাঁ, এটা যদি 12 হয় এটা 1, হ্যাঁ এটা 2, হ্যাঁ এটা 3 কিন্তু এটা না, 3 হচ্ছে, আমি যদিও একটু ঘড়ি আঁকাটা একটু মিস্টেক হয়ে গেছে আমার। হ্যাঁ, আমরা যদি এটাকে আমরা কি দেখো, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা হবে 3। হ্যাঁ, অর্থাৎ ঘড়ির কাঁটাটা কিভাবে ঘুরে দেখো তো, এই ধরো না আমার কাঁটাটায় 12 বরাবর আছে, সে এইখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তো আমি প্রশ্ন করলাম আমি কিভাবে ঘুরছি, ঘড়ির কাঁটার দিকে ঘুরছি, ঘড়ির কাঁটার দিকে ঘুরছি আমি। তার মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে দেখো, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক কোণ উৎপন্ন করে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক কোণ উৎপন্ন করে। আর আমি প্রথমে কিভাবে ঘুরছি দেখো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছি, তোমাদের মনে আছে কিনা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমি ঘুরেছি, তার মানে আমি ধনাত্মক দিকে ঘুরেছি। অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ধনাত্মক। আশা করি তোমরা আমার এতটুক পড়া বুঝতে পেরেছ। দেখ এখানে তীর দিয়ে বুঝিয়ে দিয়েছে যে এই চারটা দেখো, এই ঘড়ির কাঁটার দিকে এখানে সে এক্স ও পি এটা কোণ উৎপন্ন করছে। আবার দেখো ঘড়ির কাঁটার দিকে সে এখানেও আবার কি কোণ উৎপন্ন করছে দেখো তো, এই দেখো কোথা থেকে শুরু, এক্স অক্ষ থেকে শুরু, এই কারণে এক্স ও পি, ঠিক আছে, এক্স ও পি। দেখো সে কোথায় এক্স থেকে শুরু করছে, এ দেখো এক্স ও পি, দেখছো তো এক্স ও পি সবগুলা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, ঠিক আছে, সবগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, সেই কারণে এগুলো হচ্ছে ধনাত্মক কোণ। আবার দেখো এখানে কি লেখছে, উপরের চিত্রগুলিতে উপি রেখা ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরে কোণ উৎপন্ন করেছে, বিদায় কোণগুলো ধনাত্মক। বুঝতে পেরেছো? এখন নিচের গুলো দেখো কোথা থেকে শুরু হয়েছে, দেখো এক্স থেকে নিচের দিকে গেছে, দেখো ঘড়ির কাঁটার দিকে, দেখো এক্স থেকে নিচের দিকে যাইয়া দেখো ঘড়ির কাঁটার দিকে, দেখো ঘুরতে 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 ঘড়ির কাঁটার দিকে, তার মানে এগুলো হচ্ছে কি স্যার, ঋণাত্মক কোণ। আশা করি এতটুকু জায়গা তোমরা বুঝতে পেরেছ। দেখো চতুর্ভাগ বা কোয়াড্র্যান্ট, এইটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইটা দ্বারাই তোমরা এই যে সাইনের অ্যাডভান্স ধারণা তোমরা লাভ করবা।
নিচের ক্লাসে তো যাই ধারণা নিছো ভালো করেছো বা ভালোভাবে তোমরা পড়াশোনা করে আসছো। এখন ত্রিকোণমিতির অ্যাডভান্স ধারণা হবে এই যে কোয়াড্র্যান্ট থেকে চতুর্ভাগ। কোয়াড্র্যান্টের বাংলা হচ্ছে চতুর্ভাগ। তো আমি তোমাদেরকে বুঝাতে চেষ্টা করেছিলাম। আচ্ছা, আগে এখানে কি আছে এগুলা পড়ি, তারপর তোমাদেরকে আমি বুঝাই যে চতুর্ভাগ বা কোয়াড্র্যান্ট দুটি পরস্পরচ্ছেদী। দেখো এটা একটা, দেখো এইটা একটা আর এইটা একটা, দুটি পরস্পরচ্ছেদী দেখো একটা আরেকটাকে ছেদ করছে, হ্যাঁ, ও বিন্দুতে ছেদ করছে। দুটি পরস্পরচ্ছেদী লম্ব সরলরেখা একটি সমতলকে চারটি অংশে বিভক্ত করছে। দেখো তো চারটি অংশ কিভাবে, এক্স ও ওয়াই, অর্থাৎ এই পার্টটা হচ্ছে একটা অংশ, এক্স প্রাইম ও ওয়াই, দেখো এটা আরেকটা অংশ, দেখো এক্স প্রাইম ও ওয়াই প্রাইম এটা একটা অংশ, এক্স ও ওয়াই প্রাইম এটা একটা অংশ। তার মানে একটি দেখো একটি চতুর্ভাগকে কোয়াড্র্যান্ট বলা হয়। দুটি পরস্পরচ্ছেদী লম্ব দ্বারা একটি সমতলকে চারটি অংশে, একটা দুইটা তিনটা চারটি অংশে ভাগ করে একটি ভাগকে চতুর্ভাগ বা কোয়াড্র্যান্ট বলে। এটা একটা কোয়াড্র্যান্ট, প্রথম চতুর্ভাগ প্রথম কোয়াড্র্যান্ট, দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় কোয়াড্র্যান্ট, তৃতীয় চতুর্ভাগ তৃতীয় কোয়াড্র্যান্ট, চতুর্থ চতুর্ভাগ চতুর্থ কোয়াড্র্যান্ট। দেখো এখানে একটা এদের নামও দিছে যে প্রথমটা কি হবে, দ্বিতীয়টা কি, তৃতীয়টা কি, এখানে এরা নামও উল্লেখ করেছে। অর্থাৎ চিত্রে এক্স ও ওয়াই কে প্রথম চতুর্ভাগ, এক্স প্রাইম ও ওয়াই ও এক্স প্রাইমকে দ্বিতীয় চতুর্ভাগ, এক্স প্রাইম ও ওয়াই প্রাইমকে তৃতীয় চতুর্ভাগ এবং ওয়াই প্রাইম ও এক্স কে চতুর্থ চতুর্ভাগ নামে পরিচিতি। অর্থাৎ প্রথম কোয়াড্র্যান্ট, দ্বিতীয় কোয়াড্র্যান্ট, তৃতীয় কোয়াড্র্যান্ট, চতুর্থ কোয়াড্র্যান্ট, যদি তুমি বাংলায় বলো প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। আশা করি তুমি চতুর্ভাগ বিষয়টা সম্পর্কে ধারণা লাভ করেছো। আসলে এই চতুর্ভাগটা নিয়ে কিন্তু ত্রিকোণমিতির অনেক অ্যাডভান্স ধারণা আমরা লাভ করব আমাদের পরবর্তী কোনো ক্লাসে। তো এতটুকু জায়গা তোমরা বুঝতে পেরেছো। আজকে আমি কিছু যে বেসিক নিয়ে আলোচনা করব, এই বেসিকটার মধ্যে আজকে সীমাবদ্ধ থাকবো। আশা করি বেসিকটা যদি ভালোভাবে পড়ো তাহলে, বা আমার আজকে তেমন অঙ্ক করার কিছু নাই, আমার এই যে ভিডিও ক্লাসটা যদি একটু শুনো এবং শোনার সাথে সাথে আমার আলোচনাটা যদি মিলাতে পারো, তাহলে তোমাদেরকে বাসায় এতটা পড়তে হবে না, এতটা কষ্ট করতে হবে না, কারণ এই অধ্যায়টা মোটামুটি সহজ। তো আসো এখানে কি আছে, কোণের ডিগ্রি ও রেডিয়ান পরিমাপ। আমরা কিন্তু নিচের ক্লাসে ডিগ্রিতে হিসাব করেছিলাম। তোমরা যখন নিচের ক্লাসে ত্রিকোণমিতির অঙ্ক করেছিলা, তোমাদের স্পষ্ট মনে আছে sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, sin 60 ডিগ্রি মান হচ্ছে কি √3/2, sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। দেখো আমরা কি ব্যবহার করেছিলাম, ডিগ্রি। আমরা উপরের ক্লাসে একাদশ শ্রেণী থেকে শুরু করে উপরের ক্লাসে আমরা ডিগ্রিতে খুব কমই ব্যবহার করব। আমরা বেশিরভাগই আমরা ব্যবহার করব রেডিয়ান হিসাব। হ্যাঁ, রেডিয়ান মানে কি, পাই। পাইটাকে যেমন আমি যদি 30 ডিগ্রি হিসাব করি, পাইকে যদি আমরা 180 ধরি, তো 30 ডিগ্রির জন্য পাইকে কত দ্বারা ভাগ করলে 180 হবে, দুঃখিত, পাইকে কত দ্বারা ভাগ করলে 30 হবে, 6 দ্বারা ভাগ করলে 30 হবে। তার মানে 30 ডিগ্রিকে আমরা করব π/6। এগুলো আমরা পরে অনেক আমরা পড়বো, ওইখানে আমাদের ধারণা চলে আসবে। যদিও তোমরা একটু অ্যাডভান্স ধারণা রাখলে পরবর্তীতে বিষয়টা তোমাদের জন্য খুবই সহজ হবে। তো এখন সাইন আমরা যদি 60 ডিগ্রি হিসাব করতে যাই, তাহলে পাইকে 3 দিয়ে ভাগ। আমরা যদি 45 হিসাব করতে যাই, তার মানে পাইকে 4 দিয়ে ভাগ। আমরা যদি 90 ডিগ্রি হিসাব করতে যাই, তার মানে পাইকে 2 দিয়ে ভাগ। হ্যাঁ, এগুলো হচ্ছে রেডিয়ান। আমি যে আলোচনা করেছিলাম সেগুলো হচ্ছে রেডিয়ান। তো আসো আমরা এখন পড়ব কোণের ডিগ্রি ও রেডিয়ান পরিমাপ। একটু যদি আমরা পড়ি, ত্রিকোণমিতিক কোণ পরিমাপের জন্য ষাটমূলক, শতমূলক ও বৃত্তীয় এই 3 প্রকার একক ব্যবহার করা যায়। তাহলে ত্রিকোণমিতির কোণ পরিমাপের জন্য এগুলো এমসিকিউ এর জন্য কাজে লাগবে।
কয়টা একক ব্যবহার করতে পারবো? 3টি একক। কি কি? ষাটমূলক, শতমূলক, বৃত্তীয়। তোমরা আমার সাথে আবার বলো, ত্রিকোণমিতিক কোণ পরিমাপের জন্য আমরা 3টি একক ব্যবহার করতে পারবো। একটি হচ্ছে ষাটমূলক, শতমূলক এবং বৃত্তীয়। তারপর নিচে একটু কি লিখছি একটু পড়ি আমরা। শতমূলক এককের প্রচলন না থাকায় এখানে ষাটমূলক ও বৃত্তীয় একক নিয়ে আমরা আলোচনা করব। শতমূলক, হ্যাঁ, এগুলা যেহেতু বর্তমানে ব্যবহার নাই, তোমরা যদি অনেক আগের বইগুলো দেখো 100 ভাগের 1 ভাগ নিয়ে তারা কাজ করে, এগুলো শতমূলক। আসো আমাদের যেহেতু এগুলো আলোচনা নাই, সেহেতু আমরা ষাটমূলকের কথা যেহেতু বলছে, আমরা ষাটমূলক নিয়ে একটু আলোচনা করি। তাই ষাটমূলক সংজ্ঞাটা কি বলছে? দুটি সরলরেখা পরস্পর লম্বভাবে ছেদ করলে, দুটি সরলরেখা পরস্পরকে যদি লম্বভাবে ছেদ করে যে সন্নিহিত কোণদ্বয় উৎপন্ন হয়, দেখো সন্নিহিত কোণদ্বয় উৎপন্ন হয়, তাদের প্রত্যেককে সমকোণ বলে। দেখো এটাকে একটা সমকোণ, এটা আরেকটা সমকোণ। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে তাদের দুইটা সন্নিহিত কোণ, এটা একটা কি সমকোণ, এটা আরেকটা সমকোণ। সমকোণকে 90টি সমান ভাগে ভাগ করলে, দেখো এই যে অংশটা, এই যে অংশটা আছে, এই অংশটা তো 90 ডিগ্রি। হ্যাঁ, আমরা যদি 90 ভাগ বা 90 ডিভিশনে যদি আমরা ডিভাইডেড করি, ভাগ করি, তাহলে দেখো প্রতিটার জন্য 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এগুলো আমরা স্বাভাবিক দৃষ্টিতে আমরা বুঝতে পারি। তার মানে দেখো এখানে কি বলছে? সমকোণকে 90টি সমান ভাগ করে ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি বলে। আবার 1 ডিগ্রিকে দেখো, এই 90টাকে যে আমরা এই যে সমকোণকে যে 90 ডিগ্রি আমরা ভাগ করলাম, প্রত্যেকটা ভাগকে 1 ডিগ্রি বলে। খেয়াল করো, প্রত্যেকটা ভাগকে 1 ডিগ্রি বলে। আবার 1 ডিগ্রিকে সমান 60 ভাগ করলে, এই 1 ডিগ্রিকে যদি আমরা 60 সংখ্যক বার ভাগ করি, 60, এই 1 ডিগ্রিকে আমরা সমান 60 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগকে, এই 1 ডিগ্রি যদি আমরা 60 ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেক ভাগকে 1 মিনিট বলি। তোমাদের মনে আছে কিনা ঘড়ির ভিতরে যে আমরা যদি ঘড়িটা এখানে অঙ্কন করি, যে এটা যদি আমাদের 1 হয়, এটা যদি আমাদের 2 হয়, এটা 3। দেখো তো এই প্রতিটা কিন্তু 1 2 3 4 5, হ্যাঁ, আমার হয়তো 1 2 3 4 5 আরেকটা দরকার ছিল, আমি হয়তো আঁকতে পারি না। যাই হোক, এই দেখো তো এই প্রতিটা এইখান থেকে এখান পর্যন্ত, হ্যাঁ, এটাকে যদি আমরা 1 মিনিট, দেখো এই যে 60 প্রতি ডিগ্রিটাকে, দেখো প্রতি ডিগ্রিকে সমান 60 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগকে, এইখান থেকে এখানে গেলে যে মিনিটের সেকেন্ডে কানাডা ঘুরতে 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 আসলে এখান থেকে এখানে আসলে এই 60 ভাগের 1 ভাগকে 1 মিনিট বলে। আবার 1 মিনিট কি, এই যে ছোট একটা 1 মিনিট হলো, 1 মিনিটকে যদি আবার আমরা 60 ভাগে ভাগ করি, তাহলে 1 সেকেন্ড হবে। তার মানে আমরা এখান থেকে ধারণা নিতে পারি, দেখো এই মেজারমেন্টটা কিন্তু আমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে। এই মেজারমেন্টটা আমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে। তোমরা এই মেজারমেন্টটা তোমরা যদিও পারো, তারপরও লজিক্যালি ভিত্তিতে তোমরা এই মেজারমেন্টটা শিখে নিবা। অর্থাৎ 1 সমকোণ সমান 90 ডিগ্রি। বুঝতে পেরেছো? 90 ডিগ্রির কে 90 ভাগ করলে হবে 1 ডিগ্রি। 1 ডিগ্রি 60 ভাগের 1 ভাগকে বলা হবে 1 ডিগ্রি 60 ভাগে 1 বলা হবে 1 মিনিট। 1 মিনিটকে আবার 60 ভাগ করলেও আমরা প্রত্যেকটা ভাগ পাবো 1 সেকেন্ড। দেখো 1 ডিগ্রিকে 60 ভাগ করলে দেখো 60 মিনিটে 1 ডিগ্রি। আবার 60 সেকেন্ড, ভুল বলছি, দেখো 60 মিনিটে 1 ডিগ্রি, আবার 60 সেকেন্ডে 1 মিনিট। দেখো ডিগ্রি চিহ্ন, এটা একটা ডিগ্রি চিহ্ন, এটা তোমরা জানো, এক সিঙ্গেল দাগ দিয়ে মিনিটের চিহ্ন, ডাবল উপরে ডাবল প্রাইম দিলে এটা আমরা সেকেন্ডের চিহ্ন, এগুলো তোমরা জানো।
তার মানে এখন আমার এই ক্লাসটার মধ্যে আমি তোমাদেরকে একটু শিখতে বলেছিলাম যে 1 সমকোণ 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। এই মেজারমেন্টটা তোমাদের জানা লাগবে। এই মেজারমেন্ট দিয়ে আমরা অনেকগুলো অঙ্ক করব। হ্যাঁ, আশা করি এতটুকু জায়গা তোমরা বুঝতে পেরেছো। তো এখানে লেখো প্রত্যেক ক্ষেত্রে সমান 60 ভাগে ভাগ করার কারণে এটি 60মূলক নামে পরিচিত। 60মূলক কেন? কারণ প্রত্যেকটা ভাগ দেখো 1 ডিগ্রিকে 60 ভাগ করলে সে 1 মিনিট হয়, 1 মিনিটকে 60 ভাগ করলে সে 1 সেকেন্ড হয়। তার মানে এই 60 ভাগ করার কারণে এটাকে 60মূলক নামে পরিচিত। ঠিক আছে, এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টা বৃত্তীয় পদ্ধতি, আমি তোমাদেরকে রেডিয়ান যে বলেছিলাম, দেখো সার্কুলার সিস্টেম দেখো এখানে বৃত্তীয় পদ্ধতি কি, এইটা একটা গুরুত্বপূর্ণ পার্ট, এবং এই পার্টের গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। দেখো সার্কুলার সিস্টেমকে কি বলছে, দেখো কোন পরিমাপে বৃত্তীয় একক রেডিয়ান। অবশ্যই আমি বলেছিলাম যে নিচের ক্লাসে আমরা শিখেছিলাম, নিচের ক্লাসে আমরা যে কি বলা যায় ডিগ্রিতে আমরা অঙ্ক করেছিলাম, কিন্তু উপরের ক্লাসে আমরা কি করব, রেডিয়ানে আমরা অঙ্ক করব। তো রেডিয়ানে কি, কোন পরিমাপের বৃত্তীয় একক হচ্ছে রেডিয়ান। তো এই কথাটা তোমরা এমসিকিউর জন্য বা নিজেরা জেনে রাখার জন্য মনে রাখবা, কোন পরিমাপের বৃত্তীয় একক হচ্ছে রেডিয়ান। সংজ্ঞাটা 1 রেডিয়ান কাকে বলে, এই সংজ্ঞাটা প্রায় সময় পরীক্ষায় আসে, যে সহজ মান প্রশ্নের জন্য, যে 2 মার্কের যে প্রশ্ন, ওই 2 মার্কের প্রশ্নের সাথে সহজ মান প্রশ্নের জন্য এটা দিয়ে দেয়। দেখো 1 রেডিয়ান কাকে বলে, কোন বৃত্তের কেন্দ্রে, এই কেন্দ্রে, ঠিক আছে, কেন্দ্রে ব্যাসার্ধের সমান চাপ, ব্যাসের অর্ধেক, এইখান থেকে এখান পর্যন্ত ব্যাসার্ধের সমান চাপ যে কোণ উৎপন্ন করছে, এখানে এই দেখে, এখানে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে। ব্যাসার্ধের সমান চাপ অর্থাৎ এই জায়গাটা আর এই জায়গাটা সমান, ব্যাসার্ধের সমান চাপ যে কোণ উৎপন্ন করে, কোন বৃত্তের কেন্দ্রে ব্যাসার্ধের সমান চাপ যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে। 1 রেডিয়ানকে 1 পাওয়ার সি মানে সার্কুলার সিস্টেম থেকে সি আসছে, হ্যাঁ, 1 পাওয়ার সি দ্বারা একে আমরা 1 রেডিয়ান প্রকাশ করব। রেডিয়ানের পরিমাপ বৃত্তের উপর নির্ভর করে না, এটি একটি স্থির কোণ। হ্যাঁ, স্থির মানে কি, ধ্রুব কোণ। তোমরা নিচের ক্লাসে আরেকটি সমাধান করেছ, যে সম্ভবত উচ্চতর গণিত বইয়ে, যে প্রমাণ করো যে রেডিয়ান কোণ ধ্রুব কোণ বা স্থির কোণ। তো এখানে একটা আছে, দেখো রেডিয়ান একটি ধ্রুব কোণ বা স্থির কোণ। এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় যে মধ্যম মানের জন্য চলে আসে, পরীক্ষায় প্রশ্ন হিসেবে চলে আসে অনেক সময়। হ্যাঁ, তো এটার জন্য আমরা যদি একটু আলোচনা করি, দেখো তো এটার জন্য যদি আমরা একটু আলোচনা করি, যে রেডিয়ান একটি ধ্রুব বা স্থির কোণ। তো তোমরা আগেই শিখেছিলা যে প্রমাণ করো যে রেডিয়ান কোণ ধ্রুব কোণ। হ্যাঁ, এটা তোমরা শিখেছিলা বা পড়েছিলে এই বিষয়টা। তো এটা প্রমাণের জন্য আমরা এখানে, ওইটা তো তোমরা নিচের ক্লাসে শিখেছ, এখন তোমরা একটু আপডেট ভাবে শিখবা। যাই হোক, দেখো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, দেখো এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ মানে কি, ব্যাসের অর্ধেক। তার মানে ব্যাসার্ধ এখানে কে আছে, উবি বা ও এ।
তার মানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ যদি আর এবং ব্যাসার্ধ সমান চাপ, অর্থাৎ ও এর সমান, অর্থাৎ আর এর সমান চাপ এবি, অর্থাৎ এইখান থেকে এইখান পর্যন্ত, হ্যাঁ, এবি। সুতরাং তো সংজ্ঞায় উপরে একটু সংজ্ঞাটা খেয়াল করো, কোন বৃত্তের কেন্দ্রে ব্যাসার্ধের সমান চাপ যে কোনো কেন্দ্রে যে কোনো উৎপন্ন করে তাকে এক রেডিয়ান বলে। তার মানে এ ও বি কে আমরা এক রেডিয়ান ধরতে পারি, কারণ এটা দ্বারা কেন্দ্রে আমাদের এক রেডিয়ান কোণ উৎপন্ন করছে, আমরা সংজ্ঞা অনুপাতে আমরা পাই। যাই হোক, তারপরে আমরা জানি বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে ধারণকৃত কোণ বৃত্তচাপটির দৈর্ঘ্যের সমানুপাতিক। এটা কি বলছে? বৃত্তচাপ দ্বারা, বৃত্তচাপটা কোনটা? এ বি, এ বি হচ্ছে বৃত্তচাপ। বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে, এই কেন্দ্রে ও ধারণকৃত কোণ, এই যে কোণটা, এই কোণটা ধারণকৃত কোণ বৃত্তচাপটির, এই বৃত্তচাপটির দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ ও কোণটা এবি চাপের সমানুপাতিক। বুঝছো কিনা? অর্থাৎ দেখো এখানে কি বলছে, এখানে দেখি তো আমরা বৃত্তের পরিধি মানে এই যে পুরাটা, আচ্ছা এ ও বি, এই সংজ্ঞা অনুসারে এ ও বি, এটা কিন্তু তোমরা নিজের ক্লাসে প্রমাণ করে আসছো সম্ভবত উচ্চতর গণিতে বা জেনারেল গণিতে, আমার এটা তোমরা প্রমাণ করে আসছো। যাই হোক, এই কথা অনুপাতে আমরা দেখি তো এ ও বি, আচ্ছা এটা একটু আমি একটু আচ্ছা দেখো তো, এই যে এখানে বৃত্তচাপ, বৃত্তচাপ হচ্ছে এখানে কে? এবি দ্বারা কেন্দ্রে ধারণকৃত কোণ এ ও বি বৃত্তটির চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক। চাপের দৈর্ঘ্য মানে এই কোণটা এই চাপ দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ কোণ এ ও বি বাই চাপ এ বি ইকুয়াল টু চাপ এ বি মানে পরিধি, হ্যাঁ পরিধি, আর এ ও বি, এ ও বি এটা যদি আমরা অর্থাৎ এই জায়গাটা যদি আমরা, হ্যাঁ এই চার সমকোণ, অর্থাৎ এই সম্পূর্ণটা যদি আমাদের চার সমকোণ হয়, এই চার সমকোণ যদি হয়, তার মানে আমরা এই দুইটার অনুপাতকে আমরা তুলনা করতে পারি চার সমকোণ, হ্যাঁ চার সমকোণ বাই এই সম্পূর্ণ পরিধির অনুপাত। বুঝতে পারছো কিনা? কারণ আমরা একটু আগে তো এই তো এটা 90 ডিগ্রি, একটা সমকোণ, দুইটা সমকোণ, তিনটা সমকোণ, চারটা সমকোণ, এই চার সমকোণ বা এই পরিধি, বৃত্ত সম্পূর্ণ পরিধির অনুপাত হচ্ছে, এটা ধরতে পারি আমরা কি? কোণ এ ও বি বাই চাপ এ বি। ঠিক আছে? তো এখান থেকে যদি আমরা একটু ইয়ে করি, দেখো তো এ ও বি মানে কি? এক রেডিয়ান সংজ্ঞা থেকে। চাপ এ বি মানে ব্যাসার্ধ, ঠিক আছে, চাপ এ বি মানে এই চাপ এ বি, তো ব্যাসার্ধ সমান চাপ, তার মানে এটাকে আমরা ব্যাসার্ধ ধরে নিলাম। ঠিক আছে, চার সমকোণ 360 ডিগ্রি বলতে পারি বা চার সমকোণ বলতে পারি। বৃত্তের পরিধি সূত্র 2 পাই আর। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা আর আর গুণ করে দেখো এক রেডিয়ান সমান সমান ব্যাসার্ধর ওই পাশে গুণ দিয়ে চলে যায়, ব্যাসার্ধটা কি আর, ওই দেখো আমরা ব্যাসার্ধটা আর আমরা ধরেছিলাম, ব্যাসার্ধ আর, চার সমকোণ, হ্যাঁ 4 ইন্টু আর, সমকোণ আমরা বাইরে নিয়ে গেলাম, 2 পাই আর গেল। তা আমরা এই আর আর আমাদের চলে গেল, এই 2 তে যদি আমরা 4 এর সাথে কাটাকাটি করে আমাদের আর 2 টিকে, তার মানে 2/5 সমকোণ, অর্থাৎ এক রেডিয়ান সমান 2/5 সমকোণ। এই মানটা তোমাদের মনে রাখতে হবে। দেখো 2 এর মান আমরা জানি, পায়ের মানও আমরা জানি, পায়ের মান 3.1416 এ ধরো, হ্যাঁ ধরে আমরা এটার মানটা আমরা ভাগ করলে একটা নির্দিষ্ট মান পাই। তার মানে এটা দ্বারা প্রমাণিত হলো যে পাই কোণ ধ্রুবকোণ। দেখো যেহেতু পাই একটি স্থির রাশি বা পাইয়ের মান আমরা কি জানি 3.1416 বা 22/7, হ্যাঁ আবার বা এটা একটা স্থির মান, কাজেই রেডিয়ান একটি ধ্রুব বা স্থির কোণ, সুতরাং প্রমাণিত। তার মানে এক রেডিয়ান সমান 2/পাই সমকোণ। এই মানটাও তোমরা মনে রাখবা, ভবিষ্যতে আমাদের অঙ্ক করতে কাজে লাগতে পারে।
দেখো যেহেতু পাই একটি স্থির রাশি, কাজেই রাশিটি একটি ধ্রুব বা স্থিরকোণ প্রমাণিত গেল। আমরা কিন্তু 10টা বকুল একটু পড়বো, আমাদেরকে কি হিন্টস দিতে চেষ্টা করছে এখানে আমরা এগুলো একটু দেখবো। আমরা জানি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত নিত্য ধ্রুবক। পরিধি মানে কি 22/7 আমরা বলি না, আমরা নিচের ক্লাসে পড়ে এসেছি না যে 22/7। যাই হোক, বৃত্তের পরিধি, পরিধি দেখো 2πr পরিধি এবং ব্যাসের অনুপাত, হ্যাঁ 7টাকে ধরে আর কি। যাই হোক, নিত্য ধ্রুবক, এই ধ্রুবক হচ্ছে পাই, পরিধি ব্যাসের অনুপাতটি হচ্ছে পাই, গ্রিক অক্ষর পাই, কেননা আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি 2πr এবং ব্যাস 2r, কাটাকাটি করলে দেখো কাটাকাটি করলে 2r, আর এখান থেকে যদি আর এখান থেকে যদি 2 চলে যায় পাই থাকে। এই ধ্রুবক একটি অমূলদ সংখ্যা, তার মানে 22/7 পাই একটি অমূলদ সংখ্যা। তার মানে আরেকটি এমসিকিউ পাইছো, পাই একটি কি সংখ্যা, পাই একটি অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হওয়া সত্ত্বেও 2 দশমিক স্থান পর্যন্ত মিল থাকায় কখনো কখনো বিশেষ সুবিধার জন্য আমরা পাইকে 22/7, তোমরা নিচের ক্লাসে পড়ে আসছিল, তো এগুলো আমরা তো জানি, নিচের ক্লাসে তো আমরা পড়ে আসছি, ঠিক আছে। এখন গুরুত্বপূর্ণ একটা টপিকস, তো এখানে একটা শিখছি কি, এক রেডিয়ান সমান 2/π সমকোণ। গুরুত্বপূর্ণ, ডিগ্রি ও রেডিয়ানের মধ্যে সম্পর্ক, গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো আমি আগে বলছিলাম কি জানো, এক রেডিয়ান সমান 2/π সমকোণ। তো এক রেডিয়ান 2/π সমকোণ, তো আমরা যদি এই পাইকে দিয়ে এক রেডিয়ান আর গুণ করি, দেখো তো পাই রেডিয়ান সমান 2 সমকোণ। তার মানে আমরা যদি 2 সমকোণ মানে কত হয়, 180 ডিগ্রি হয়, ঠিক না। এখন পাইটাকে যদি আবার ট্রান্সফার করে ফেলি, তার মানে এক রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই, এক রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই। আবার 1 ডিগ্রি সমান 1 ডিগ্রি সমান, দেখো আমরা যদি এখানে এই এতটুকু ডিগ্রিটা ব্যতীত এই এতটুকু জায়গা যদি আমরা ট্রান্সফার করে ফেলি, তার মানে পাইড উপরে 180টা নিচে নেমে যায় না, তখন কি হয়, রেডিয়ান। অর্থাৎ এটা থেকে আরেকটা সিদ্ধান্ত তুমি নিলা, ডিগ্রিকে যদি রেডিয়ানে প্রকাশ করি, তাহলে ডিগ্রিটার জন্য আমরা π/180 দ্বারা গুণ করব। গুরুত্বপূর্ণ কথা কিন্তু, ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করতে যাই, তাহলে ডিগ্রি পরিবর্তে উঠিয়ে আমরা π/180 রেডিয়ান বসাই দিব। তার মানে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। আবার যদি বলি রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করতে গেলে কি করব, আমরা 180/π দ্বারা গুণ করে একটা ডিগ্রি বসাই দিব। আবার যদি ডিগ্রিকে রেডিয়ানে তার মানে π/180 দিয়ে রেডিয়ান বসাই দিব, রেডিয়ানকে ডিগ্রিতে তার মানে 180/π ডিগ্রি। আশা করি তোমরা এই দুইটা জায়গা, বিশেষ করে 1 ডিগ্রি কি সমান π/180 রেডিয়ান, এই জিনিসটা তোমরা ভালোভাবে মনে রাখবা। এই চ্যাপ্টারের অঙ্কর ক্ষেত্রে এইটা তোমাদের কাজে লাগবে। তো বিশেষ দ্রষ্টব্য এখানে কি, ডিগ্রিকে ডি দ্বারা প্রকাশ করছে, রেডিয়ানকে আর দ্বারা প্রকাশ করছে। তার মানে এটার জন্য ওই দেখো, ডিগ্রিকে রেডিয়ানে যদি আমরা প্রকাশ করি, এখানে দেখো ক্যাপিটাল আর হচ্ছে রেডিয়ান, ক্যাপিটাল আর হচ্ছে রেডিয়ান বাই পাই, হ্যাঁ রেডিয়ান বাই পাই ইকুয়াল টু d/180, ডি হচ্ছে ডিগ্রি বাই 180। অর্থাৎ ডিগ্রিকে আমরা যদি ডি দ্বারা প্রকাশ করি, ডিগ্রিকে যদি ডি দ্বারা প্রকাশ করি, রেডিয়ানকে যদি আর দ্বারা প্রকাশ করি, হ্যাঁ তাহলে আমরা পাই d/180 ইকুয়াল টু r/π। আশা করি এতটুকু জায়গা তোমরা বুঝতে পেরেছো। তো এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে যদি এতটুকু বুঝতে পারো, তাহলে এই চ্যাপ্টারের মোটামুটি বেসিক আলোচনা এখানে শেষ। আর তোমাদেরকে আমি আগামী ক্লাসে যে এখান থেকে কিছু যে অঙ্ক করাবো, যে তোমাদেরকে মনে রাখতে বলছিলাম যে 1 ডিগ্রি সমান কত, 1 সমকোণ সমান 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। এই জায়গাটা তোমরা মনে রাখবা। এই জায়গাটা মনে রাখার পর আমরা পরবর্তীতে এই অঙ্কগুলো আমরা করব। এই চ্যাপ্টারটা খুবই ছোট এবং খুবই সহজ, এবং ওই যে তোমরা ইন্টারমিডিয়েট বলতে এসএসসি যে পরিমিতির চ্যাপ্টারটা করেছো, ওই চ্যাপ্টারের সাথে কিছুটা তোমরা মিল পাবো। অর্থাৎ ত্রিকোণমিতি পরিমিতির সমন্বয়ে আমরা এই অধ্যায়টা করব। আগে বলেছিলাম এই অধ্যায়টা খুবই সহজ,
তো এই অধ্যায়টা উপভোগ করার জন্য তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সামনের ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।